দর্শক, বাংলাদেশ কি একটি শরিয়া ভিত্তিক আইন দ্বারা পরিচালিত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? দেখুন, এই বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আপনারা জানেন যে খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে এই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রকাশ্যে ঘোষণা করেন যে ইসলামী আন্দোলন যদি দেশের শাসন ক্ষমতায় আসে তবে তারা আফগানিস্তানের মতো একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায়। তো এই ঘোষণায় দেশের রাজনৈতিক এবং নাগরিক সমাজে বিভিন্নভাবে আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, পক্ষে বিপক্ষে নানাজন নানা মতামত দিচ্ছেন। তো খালেদ মহিউদ্দিনের প্রশ্নে ফয়জুল করিম বলেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার, এবং তিনি আরও বলেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্র বানাতে চাই। এবং তার এই বক্তব্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে তাহলে কি এই ফয়জুল করিম বাংলাদেশে তালেবানি শাসনের মতো একটি কট্টর ভিত্তিক ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের চেষ্টা করতেছেন, যেখানে ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, গণতন্ত্রের চর্চার জায়গা সংকুচিত হয়ে পড়বে? তবে মুফতি ফয়জুল করিমের বক্তব্য ছিল কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ। তিনি দাবি করেন যে শরিয়া আইন মানেই যে সব ধর্মের অধিকার হরণ, নারীর অধিকার হরণ বা স্বাধীনতা হরণ, এগুলো কিন্তু তা নয়, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকারও নিশ্চিত করা হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার থাকবে, অন্যান্য ধর্মগোষ্ঠীর অধিকার থাকবে। আবার ইরান, আমেরিকা, রাশিয়া বা ইংল্যান্ডের রাষ্ট্রীয় দর্শনের মধ্যেও যদি এমন ভালো কিছু থাকে যা ইসলামী শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, তাও গ্রহণযোগ্য হতে পারে বলে তিনি মত দেন। কিন্তু এই বক্তব্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড ফুটে উঠে, একটা দ্বৈত চিত্র তিনি মেনটেন করতেছেন বলে মনে হচ্ছে। যেমন একদিকে আফগানিস্তান মডেল শরিয়া রাষ্ট্র, অন্যদিকে আবার পশ্চিমা রাষ্ট্রের উপযোগী যে কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণের উদারতা। এবং এই দৃষ্টিভঙ্গি আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সামাজিক প্রেক্ষাপটে ঠিক কতটা বাস্তবসম্মত কিংবা কতটা আদর্শিকভাবে টেকসই হবে সেটা নিয়ে কিন্তু এখন দেশের রাজনৈতিক মহলে বিভিন্ন জন বিভিন্ন আলোচনা অলরেডি শুরু করে দিয়েছেন। এবং এই আলোচনার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও কিন্তু আছে। যেমন ঢাকায় সাম্প্রতিক মহাসমাবেশে ইসলামী আন্দোলনের সঙ্গে আরেকটি ইসলাম ভিত্তিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর অত্যন্ত ঘনিষ্ঠতা দেখা গিয়েছে। যদিও ইসলামিক দল হওয়া সত্ত্বেও এই দুটি দল অতীতে একে অপরের প্রতি তীব্র সমালোচনা করে এসেছিল। এবং আপনারা জানেন যে অবশ্যই এই ভিডিও ফেসবুকে আপনারা অবশ্যই সবাই দেখেছেন, ফয়জুল করিমকে এই ভিডিওতে স্পষ্ট বলতে শোনা গিয়েছে যে ইসলাম ধ্বংস করার জন্য জামাত ইসলামই যথেষ্ট। অথচ এখন সেই জামাতের নেতারাই এই ইসলামী আন্দোলনের সঙ্গে একই মঞ্চে এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে এবং আলোচনার জন্ম দিয়েছে। অবশ্য ফয়জুল করিম খালেদ মহিউদ্দিনকে সাফ জানিয়েছেন যে আদর্শগত অবস্থান থেকে তারা এক চুলো সরেননি এবং এক মঞ্চে থাকলেই যে সব বিষয়ে একমত হতে হবে এটাও তিনি মনে করেন না। এবং তিনি মনে করেন যে মৌলিক কিছু বিষয় যদি একমত হয় তাহলেও কিন্তু ঐক্য হতে পারে এবং জোট গঠন সম্ভব বলে তিনি মনে করেন। তবে এখানেও একটা রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট, ইসলামী দলগুলোকে আসলে এক ছাতার নিচে আনার একটা প্রচেষ্টা তারা করতেছেন, কোনো সন্দেহ নাই। এবং মজার বিষয় হচ্ছে যে এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক দল ছিল, শুধু বিএনপিকে দাওয়াত দেওয়া হয় নাই। তো ফয়জুল করিম বলেন যে পিআর ভোট পদ্ধতি মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক হারে যে ভোট, এই ভোট পদ্ধতি নিয়ে যেই সব দল একমত কেবলমাত্র তাদেরকেই দাওয়াত দেওয়া হয়েছিল। বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করায় বিএনপিকে ডাকা হয়নি। তবে ভবিষ্যতে যদি বিএনপি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে একমত হয় তাহলে ভবিষ্যতে তাদেরকে আমন্ত্রণ জানানো হতে পারে। এবং সাম্প্রতিককাল আমরা দেখেছি যে মুফতি ফয়জুল করিম তিনি বিএনপির বিরুদ্ধে খুব কড়া কড়া কথা বলতেছেন। যদিও তিনি মনে করেন যে এটা বিএনপির বিরুদ্ধে তার ব্যক্তিগত আক্রমণ না বা ক্ষোভ না, বরঞ্চ বিএনপির বিরুদ্ধে জনগণের যে অসন্তোষ, সেই অসন্তোষের প্রতিফলন হিসাবেই তিনি এইসব বক্তব্য দিয়েছেন। এবং তিনি বিএনপিকে অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, দলাদলি
ইত্যাদির জন্য দায়ী করেন, এবং তিনি মনে করেন যে বিএনপি এদেরকে দমন করতে না পারলে জনগণ বিএনপিকে বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। তার কথা যুক্তি আছে, কোনো সন্দেহ নাই। এবং তিনি আরও বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে তৌহিদি জনতার নাম নিয়ে শতাধিক মাজারকে ভাঙচুর করা হয়েছে। মুফতি ফজলুল করিম বলেন যে মাজার খারাপ কিছু না, তবে সেখানে যদি কেউ সেজদা করে তাহলে তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বিরত রাখতে হবে, বুঝিয়ে বলতে হবে যে মাজারে সেজদা করা শরীয়ত বিরোধী, কিন্তু মাজার ভাঙা ইসলাম সম্মত নয়। এখন এই ফয়জুল করিমের বক্তব্য রাজনৈতিকভাবে যেমন আলোচিত, তেমনি সাংস্কৃতিক ও ধর্মীয় বলয়ের জন্যও কিন্তু তা অনেক গুরুত্বপূর্ণ। তার কথায় শরিয়া রাষ্ট্রের রূপরেখা যেমন আফগানিস্তান ভিত্তিক শরিয়া রাষ্ট্রের রূপরেখা যেমন উঠে এসেছে, তেমনি আবার পশ্চিমা সংস্কৃতি যা শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় তা গ্রহণ করা যেতে পারে, এমন দৃষ্টান্ত মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি আদৌ আফগানিস্তানের মতো শরিয়া আইন প্রবর্তন করা যাবে? বাংলাদেশের জনগণ কি আদৌ আফগানিস্তানের মতো হতে চায়? যেই বাংলাদেশ ৭১-এ ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশ কিভাবে এই শরিয়া ভিত্তিক ধর্মভিত্তিক শাসনের দিকে যেতে পারে? দেখুন, শরিয়া আইন বলে পূর্ণাঙ্গ কিছু কিন্তু পৃথিবীতে নাই। পবিত্র কোরআন বা হাদিসে শরিয়া আইনের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই। পবিত্র কোরআন শরীফে বিবাহ, সম্পত্তি, অন্য ধর্মের প্রতি আচরণ, এই রকম কিছু বিষয়ে ন্যায্য আচরণ করতে বলা হয়েছে। মানে কোন পরিস্থিতিতে কি করা উত্তম সেটা বলা হয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সত্য, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এর বাইরেও কিন্তু অনেক বিষয় আছে। সেই বিষয়গুলো পবিত্র কোরআন শরীফে এত ডিটেল বলা হয়েও নাই। পবিত্র কোরআন শরীফ কোনো রাষ্ট্রীয় সংবিধান না। পবিত্র কোরআন শরীফ হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে ব্যক্তির সম্পর্কের এবং ব্যক্তির যেসব জীবনাচারের কারণে সেই সম্পর্ক প্রভাবিত হতে পারে সেসব বিষয়ে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা। কিন্তু এর বাইরেও একটা রাষ্ট্রে কিন্তু অনেক ব্যাপার থাকে, যেমন একটা দেশ কিভাবে চলবে, তার ব্যাংকিং সিস্টেম কি হবে, তার ট্যাক্স কালেকশন কি হবে, তার ইম্পোর্ট এক্সপোর্টের কি হবে, তার আদালত কিভাবে চলবে, তার সামরিক বাহিনী, সমাজ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এইসব বিষয় তো অবশ্যই পবিত্র কোরআন শরীফে ডিটেলস বলা নেই। সুতরাং এই শরিয়া বা শরীয়তের আইন বলে যা বলা হয় এগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে প্রশ্ন। এগুলো তৈরি করা হয় এইভাবে যে, যেমন সৌদি আরব বা আফগানিস্তান তৈরি করা হয় যে ওই সব দেশের ইসলামিক স্কলার যারা আছেন তারা তাদের দেশ অনুসারে তাদের মতামত এবং সম্মতির ভিত্তিতেই এই বিধান চালু করা হয়। এবং এই যে স্ব দেশের ইসলামিক স্কলারদের সঙ্গে পরামর্শ করে যে শরিয়া আইন চালু করা হয়, এই শরিয়া আইন বিষয়েও আবার অন্যান্য দেশের সব স্কলাররা কিন্তু একমত না, এমন নজিরও আছে। যেমন সৌদি আরবের শরিয়া আইন আছে এবং আফগানিস্তানেও শরিয়া আইন আছে, কিন্তু সৌদি আরবের শরিয়া আইন এবং আফগানিস্তানের শরিয়া আইনের ভিতরে আবার অনেক পার্থক্য আছে। ঠিক এই কারণেই আমি মনে করি যে বাংলাদেশের মতো দেশে আসলে শরিয়া আইনের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এবং এই যে আমাদের সংবিধান, আমাদের এই সংবিধানে যা লেখা আছে, মনে করি যে এগুলো মানলেই কিন্তু আমাদের আসলে এই দেশটা খুব ভালোভাবে চলতে পারে, এই দেশটাতে আর কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা তো সংবিধান মানি না, আমরা তো আইন মানি না। এই সংবিধান, এই আইন আমাদের রাজনীতিবিদরাও মানে না, আমাদের সাধারণ জনগণও মানে না। এখন কেউ কেউ মনে করেন যে যেহেতু বর্তমান আইনকে কেউ মানে না, সংবিধান কেউ মানে না, কাজেই যদি শরিয়া আইন চালু করা হয় তাহলেই মানুষ মানবে এবং মানুষ সরল হয়ে যাবে, মানুষ সৎ হয়ে যাবে, মানুষ ভদ্র হয়ে যাবে। কিন্তু দর্শক, এটা সত্য বলে আমি মনে করি না। এদেশে প্রচুর খারাপ মানুষ আছে। যে দেশের মানুষ রোজা রমজানের দিনে মাথায় টুপি পরে রোজা রেখে অন্য মিথ্যা কথা বলে, এরা আল্লাহর নামে কসম করে এরা ভেজাল পণ্য দেয়, এরা আল্লাহর নামে কসম করে এরা গলা কাটা দাম রাখে, এরা আল্লাহর নামে কসম করে এরা এতিমের সম্পত্তি লুট করে, হিন্দুদের সম্পত্তি লুট করে, নদী লুট, ভূমি লুট, প্রকল্প লুট, বন লুট, ব্যাংক লুট, সব লুট করে। এই শরিয়া আইনের ভয় দেখিয়ে এই চোরদেরকে ভালো বানানো যাবে না এবং এই ধারণা সম্পূর্ণ অবাস্তব। এই জন্য আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়া আইন চালু করার কোনো দরকার নেই। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই যে আফগানিস্তানের মতো শরিয়া আইনের ঘোষণা দিলেন বাংলাদেশে, তিনি চালু করতে চান, এটা নিছক একটি ইসলামিক দলের রাজনৈতিক স্ট্যান্ডবাজি, নাকি আগামী নির্বাচনে একটা বৃহত্তর ইসলামী জোট গঠনের সূচনা, সেটা এখন দেখার বিষয় এবং সেটা সময় বলে দিবে। তবে অনেকেই বলতেছেন যে ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম,
ছাত্রদের নতুন দল এনসিপি, বিপি নুরের গণ অধিকার পরিষদ সহ ইসলামপন্থী দলগুলো এক প্ল্যাটফর্মে এলেও তাদের ভিতরে যে আদর্শিক বিভাজন এখনও কিন্তু অনেক গভীর। তাই একটা জোট গঠন করার এবং ইসলামিক দলগুলোর এই একতাবদ্ধ হওয়ার প্রক্রিয়া ঠিক কতদিন টিকে থাকবে তা নিয়ে কিন্তু অনেক সন্দেহ রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক আদর্শ ভিত্তিক আলোচনার কেন্দ্রস্থলে এখন রয়েছেন এই মুফতি ফয়জুল করিম। তার বক্তব্য, অবস্থান এবং রাজনৈতিক কৌশল আগামী নির্বাচনের আগে দেশের রাজনীতিতে খুব বড় একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এবং দর্শক, আপনাদের কাছেও আমি জানতে চাই আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত শুনতে চাই যে বাংলাদেশে আসলেই এই শরিয়া আইন প্রবর্তন হবে কি হবে না, এবং ভবিষ্যতে এই শরিয়া আইন বাংলাদেশে কায়েম হবে বলে আপনি মনে করেন কিনা। আপনাদের মতামত শুনতে চাই, কমেন্টে লিখুন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।